দেখেছো রোহিণী আমার অবস্থান কোথায় কোথায় বাস করি আমি দেখেছো? আমি ত্রিকাল জয়ী স্বয়ং দেবাদিদেব মহাদেবের মস্তকের শীর্ষে বিরাজমান। সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা চন্দ্রদেব, ধরুন যদি কোনো কারণবশত আপনার মহাদেবের মস্তকে স্থান না হয় তাহলে কি হবে? আমার মনে হচ্ছে কিছুই হবে না, যেমন আছে তেমনই থাকবে। কিন্তু একটা জিনিস অবশ্যই ঘটবে, আর সেটা হলো আপনার মহাদেবের মস্তকে থাকার অহংকার চূর্ণ হয়ে যাবে। এই কথা শুনে ক্রোধান্বিত হয়ে চন্দ্রদেব বলেন, আজ্ঞে না, এটা কখনো ঘটবে না আমার প্রিয়তমা প্রেয়সী। স্বয়ং মহাদেব আমাকে বর দিয়ে ওনার মস্তকে স্থান দিয়েছেন, বুঝেছো? আর ওনার কথা কোনো ছেলে খেলা নয়। আর স্বয়ং মহাদেবও জানেন যে উনি যদি আমাকে ওনার মস্তকে স্থান না দেন তাহলে সৃষ্টির পথে বিপত্তি আসবে। আর যদি আপনাকে নিয়ে কেউ ছেলে খেলাই করে তখন? আমাকে নিয়ে ছেলে খেলা? আমাকে মহাদেবের মস্তক থেকে নিয়ে খেলা করবে? এমন দুঃসাহস কার আছে শুনি? পুত্র, কি করছো কি? দেখছো না আমার রান্নার দেরি হচ্ছে? তুমি এইভাবে আমার পিছন পিছন ঘুরছো কেন? যাও খেলো গিয়ে, আমার অনেক কাজ আছে। কিন্তু মাতা, আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন কই যে আমাদের সকলের দুই নেত্র, কিন্তু পিতার কেন ত্রিনেত্র? পিতার গলাতে সাপ কেন থাকে? বলুন না মা, পিতার মাথায় চাঁদ কেন থাকে? এখন আমি যদি গণেশের এই সব প্রশ্নের উত্তর দিতে যাই তো আমি রন্ধন করব কখন? দেখো পুত্র, আমার এখন মেলা কাজ পড়ে আছে, আমি তোমার প্রশ্নের উত্তর পরে দেব। না মাতা, আমাকে এইসব প্রশ্নের উত্তর জানতেই হবে। আমার পিতা বড়ই অদ্ভুত, ওনার ত্রিনেত্র, গলায় সাপ, এসব কেন? আর এইসব প্রশ্নের উত্তর আমার এখনই চাই, এখনই। উফ, এ তো মহা মুশকিলে পড়া গেল। আর ওই ওই হয়েছে একজন, দেখো সারা দিন শুধু ধ্যান আর ধ্যান, সংসারের প্রতি আছে কি তার কোনো টান? ওসব ধ্যান ট্যান জ্ঞান আমি জানি না মাতা, আপনি আমার প্রশ্নের উত্তর দিন আগে। তোমার এই প্রশ্নের উত্তর দেবে তোমার পিতা স্বয়ং নিজেই। সংসারের সমস্ত দায় কি আমার একার নাকি? চলো চলো, তুমি আমার সঙ্গে চলো। মহাদেব, মহাদেব! কি হয়েছে গৌরী, এত চেঁচামেচি কিসের? হ্যাঁ, চিৎকার তো শুধু আমি এমনি এমনি করি না, সংসার তো শুধু আমার একার। আপনি তো সারা দিন ত্রিজগতের কল্যাণে ধ্যানে মগ্ন, আপনারও যে সংসারে কিছু কর্তব্য আছে তার খেয়াল আছে? ও, এই ব্যাপার। বলো, তোমার সংসারে আমি কি কাজে আসতে পারি? হ্যাঁ, আমারই তো সংসার। আপাতত গণেশের আপনাকে নিয়ে কৌতূহলী প্রশ্নের উত্তর দিয়ে আমাকে উদ্ধার করুন। গণেশের কৌতূহলী প্রশ্ন? আমাকে নিয়ে কি প্রশ্ন গণেশ? যাও পুত্র, তোমার সকল প্রশ্ন তুমি তোমার পিতাকেই করো, যাও। এসো পুত্র গণেশ, আমার পাশে এসে বসো। গণেশ মহাদেবের পাশে গিয়ে বসে আর মহাদেবকে নানান প্রশ্ন করতে থাকে। মহাদেব গণেশের প্রশ্নে উত্তর দিতে থাকেন। এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরই মহাদেব আবারও ধ্যানে মগ্ন হয়ে যান এবং বিনায়ক মহাদেবকে আবারও প্রশ্ন করতে গেলে তিনি দেখেন যে তিনি ধ্যানে মগ্ন। কিন্তু পিতা, আরে পিতা তো আবার ধ্যানে মগ্ন হয়ে গেলেন, এখন আমার প্রশ্নের উত্তর কে দেবে? মহাদেবকে ধ্যানমগ্ন দেখে গণেশ হতাশ হয়ে মহাদেবের পাশেই বসে থাকে। আর ঠিক তখনই এক উজ্জ্বল আলো গণেশের কৌতূহল সৃষ্টি করে। আরে এটা কি? এই আলো আসছে কোথা থেকে? আরে পিতার মাথায় ওটা কি? ওটা থেকেই তো এই আলো আসছে, দেখি তো নিয়ে। কৌতূহলবশত ধ্যানমগ্ন মহাদেবের মস্তক থেকে চাঁদটিকে নিয়ে গণেশ সেটা দিয়ে খেলতে শুরু করে। এটা কি সুন্দর, আমার এটা খুব পছন্দ হয়েছে। আমি এটা কাউকে দেব না, কাউকে না। এ কি হলো আপনার চন্দ্রদেব?
ঘোর অনর্থ হয়ে গেছে রোহিণী, ঘোর অনর্থ হয়ে গেছে। মাতা পার্বতীর পুত্র বিনায়ক কৌতূহল বশত আমাকে মহাদেবের মস্তক থেকে নিয়ে নিয়েছে। মনে হচ্ছে এবার কারুর দর্প চূর্ণ হবে। এখন মজা করার সময় নয় রোহিণী। যেটা আজ পর্যন্ত কোনোদিন ঘটেনি, আজ সেটা কেন হলো সেটা দেখে যাও। মহাদেবের মস্তকের চাঁদকে নিয়ে গণেশ একদিকে খেলতে থাকে, আর অন্যদিকে বিনায়কের চাঁদকে নিয়ে খেলার জেরে চন্দ্রদেবের প্রাণ ওষ্ঠাগত। আহ 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 রোহিণী বাঁচাও, রোহিণী রোহিণী থামাও গণেশকে, থামাও গণেশকে রোহিণী, আমি আর পারছি না। বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও, এই বাঁচাও। কি হলো চন্দ্রদেব? এই তো এক্ষুনি আপনি কষ্ট পাচ্ছিলেন, এখন আবার এমন কি হলো যে আপনি হাসছেন? আরে আরে বিনায়কের খেলার জেরে আমার কাঁপুকুতু লাগছে রোহিণী। আরে আরে ওকে থামাও 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 না, আর ওকে থামাও। এদিকে মহাদেবের মস্তকের চাঁদ খোয়া গেছে জেনে মহাদেব তার অনুচরদের খুঁজে আনার আদেশ দেন। আরে এখন প্রভুর চাঁদ কোথায় খুঁজে পাই? আরে আরে ওই তো বিনায়কের হাতে, ওটা কি? গিয়ে দেখি। বিনায়ক, তোমার হাতের ওই জিনিসটা আমাকে দিয়ে দাও, ওটা খেলার জিনিস না। না, আমি এটা দেব না। এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা নিয়ে আমি খেলবো। কাউকে দেব না, আমি কাউকে না। কিন্তু তুমি যদি ওটা না দাও তাহলে মহাদেব খুব রাগ করবেন। করুক রাগ, বললাম তো আমি এটা দেব না। তোমরা এখান থেকে যাও, না হলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। অনেক বলার পরেও নন্দী সহ মহাদেবের অনুচরেরা বিনায়কের থেকে চন্দ্রদেবকে উদ্ধার করতে না পারায় অসহায় অবস্থায় মহাদেবের কাছে ফিরে যায় আর সমস্ত ঘটনা খুলে বলে। গণেশ, গণেশ, চলো পুত্র, ভোজনের সময় হয়েছে। এ কি মহাদেব, কি হয়েছে? আপনারা সকলে এখানে এত চিন্তিত কেন? নন্দী, কি হয়েছে? মহাদেব, বিনায়ক কোথায়? বিনায়ককে দেখতে পাচ্ছি না তো। আপনারা কেউ কিছু বলছেন না কেন? না মানে মাতা, বিনায়ক মহাদেবের মস্তকে চন্দ্র নিয়ে পালিয়ে গেছে। কি কি বলছো তোমরা এসব? তোমরা বিনায়ককে জানাওনি যে ওটা কোনো খেলার জিনিস নয়, ওটা ফিরিয়ে দিতে? হ্যাঁ মাতা, বলেছি, কিন্তু বিনায়ক ওটা দিতে অস্বীকার করেন আর আমাদের উপর প্রহার করতে উদ্যত হয়। বিনায়ক! কি হয়েছে মাতা? আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ পুত্র, এদিকে আমার কাছে এসো। হ্যাঁ মাতা। পুত্র, তোমার হাতের ওই জিনিসটা কোনো খেলার জিনিস নয়, এটা স্বয়ং চন্দ্রদেব। মহাদেবের বর পেয়ে উনি ওনার মস্তকে বিরাজ করেন। তোমার ওনাকে নিয়ে এই ছেলে খেলা ওনার প্রাণ সংশয় করছে পুত্র। ওটা তুমি মহাদেবের মস্তকে ফিরিয়ে দাও। মাতা, পিতা, আমায় ক্ষমা করুন। আমি না জেনে এই ভুল করে ফেলেছি। মাতা পার্বতীর কথাতে গণেশ নিজের ভুল বুঝতে পারে। তারপর সে মহাদেবের মস্তকে আবারও চন্দ্রদেবকে ফিরিয়ে দেয়। চন্দ্রদেবও রক্ষা পায়। কি মহাদেব, কি বলেছিলাম? শুধু ধ্যান না করে একটু সংসারেও ধ্যান দিন, তা না হলে চন্দ্রদেবের মতন কোন দিন না আপনার অস্তিত্ব সংকটে পড়ে যায়। নয়, হ্যাঁ।